কিছু খবর আছে যেগুলো প্রথম শুনতে বিশ্বাস হতে চায় না, মনে হয় কেউ যেন বানিয়ে বলছে। কিন্তু যখন টুকরো টুকরো তথ্য একসাথে জোড়া লাগতে শুরু করে, যখন একাধিক সূত্র থেকে একই গল্পের সুর বেরিয়ে আসে, তখন আর চোখ বন্ধ করে থাকার উপায় থাকে না। গত কয়েক সপ্তাহে ঠিক এমন একটা ঘটনা আন্তর্জাতিক মহলে নাড়া দিয়ে গেছে। বাড়ি থেকে কিছুই বোঝা যাচ্ছে না, কোনো দেশের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি, কোনো প্রেস কনফারেন্স হয়নি, কেউ মুখ খোলেনি, কিন্তু পর্দার পেছনে যা চলছে সেটা জানলে ঘুম হারাম হওয়ার কথা। খবরটা হলো ইরান আর উত্তর কোরিয়া পানির নিচের জগতে একটা নতুন অধ্যায় লেখার প্রস্তুতি নিচ্ছে। দুই দেশের মধ্যে সাবমেরিন নিয়ে একটা গোপন আলোচনা চলছে, যেটা যদি সত্যি বাস্তবে রূপ নেয় তাহলে পুরো এশিয়া প্যাসিফিক থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত সামরিক হিসাব নিকাশের পুরো ছকটা উল্টে যাবে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আর গোয়েন্দা চ্যানেল থেকে যে তথ্য বেরিয়ে আসছে সেটা বেশ ভারী। বলা হচ্ছে ইরান উত্তর কোরিয়াকে একাধিক সাবমেরিন সরবরাহ করতে পারে। এটা একটা বা দুটো নয়, কিছু বিশ্লেষক দাবি করছে সংখ্যাটা 7 পর্যন্ত হতে পারে। এটা শুনে চমকে যাওয়াটাই স্বাভাবিক। 7টা সাবমেরিন মানে কোনো খেলনা নয়, এটা একটা দেশের নৌ শক্তিকে সম্পূর্ণ নতুন রূপ দিতে পারে। আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো আসেনি কোনো পক্ষ থেকে, কিন্তু যারা আন্তর্জাতিক নিরাপত্তার খবর নিয়মিত ট্র্যাক করেন তারা জানেন এই ধরনের খবর এমনি এমনি ছড়ায় না, কোথাও না কোথাও আগুন জ্বলছে বলেই ধোয়া উঠছে। এবার একটু পেছনে ফিরে তাকানো যাক। উত্তর কোরিয়ার নৌবাহিনী কাগজে কলমে ছোট না, তাদের কাছে বেশ কিছু সাবমেরিন রয়েছে। কিন্তু সমস্যাটা আছে ভেতরে। ওই সাবমেরিনগুলোর বেশিরভাগ সোভিয়েত আমলের ডিজাইনের উপর ভিত্তি করে বানানো, মানে প্রযুক্তিগত দিক থেকে এগুলো কয়েক দশক পুরনো। আজকের দুনিয়ায় যেটাকে রাডার সিস্টেম, সোনার টেকনোলজি বা স্যাটেলাইট নজরদারি সবকিছু অবিশ্বাস্য গতিতে এগিয়ে গেছে, সেখানে পুরনো মডেলের সাবমেরিন নিয়ে আধুনিক যুদ্ধে টিকে থাকা প্রায় অসম্ভব। সামরিক বিশ্লেষকরা বারবার এই কথাটাই বলে আসছেন যে উত্তর কোরিয়ার নৌবাহিনীর সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের সাবমেরিন ফ্লিটের পুরনো প্রযুক্তি। এখন এই জায়গায় যদি ইরান তুলনামূলক আধুনিক সাবমেরিন এসে ঢুকে পড়ে তাহলে পুরো ছবিটাই বদলে যেতে পারে। ইরান যে সাবমেরিনগুলোর কথা বলে আসছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত বলা দরকার। এগুলো আকারে খুব বিশাল কিছু নয়, মাঝারি থেকে ছোট আকারের, ওজন 600 টনের আশেপাশে, কিন্তু এদের আসল জোর অন্য জায়গায়। এই সাবমেরিনগুলো পানির নিচে চলার সময় অত্যন্ত কম শব্দ করে, মানে এগুলো প্রায় নীরবে চলতে পারে, শত্রুর সোনার সিস্টেমে ধরা পড়ে না। একটা সাবমেরিনের সবচেয়ে বড় অস্ত্র কি? তার টর্পেডো না, তার মিসাইল না, তার সবচেয়ে বড় অস্ত্র হলো অদৃশ্য থাকার ক্ষমতা। যখন শত্রু জানে না যে তুমি কোথায় আছো, তখন তোমার অর্ধেক যুদ্ধ জেতা হয়ে গেছে। এই সাবমেরিনগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে অগভীর সমুদ্র এলাকায় কাজ করার জন্য। গভীর পানিতেও এরা চলতে পারে, কিন্তু অগভীর জায়গায় এদের আসল শক্তি বেরিয়ে আসে। পারস্য উপসাগরের কথায় ধরা যাক, এটা একটা অগভীর জলাশয়। এখানে ইরানের এই ধরনের সাবমেরিন বছরের পর বছর ধরে সফলভাবে টহল দিয়ে আসছে। আমেরিকার নৌবাহিনী যেখানে নিয়মিত ঘোরাফেরা করে, ঠিক সেই একই পানিতে ইরানের সাবমেরিনও চুপচাপ নিজের কাজ নিয়ে যায়। কিছু প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে যে ইরানের এই সাবমেরিনগুলো উন্নত ষষ্ঠ প্রজন্মের রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম। যদি এটা সত্যি হয় তাহলে ইরান প্রযুক্তির দিক থেকে কতদূর এগিয়ে গেছে সেটা আন্দাজ করা যায়। আগ্নেয়াস্ত্রের দিক থেকেও এই সাবমেরিনগুলো কম নয়। এগুলো টর্পেডো বহন করতে পারে, নৌ মাইন স্থাপন করতে পারে, অ্যান্টিশিপ মিসাইল নিয়ে যেতে পারে, মানে একটা শত্রু জাহাজকে সমুদ্র তলায় পাঠানোর জন্য যা যা লাগে তার সবকিছু এদের রয়েছে। আরও ভয়ের কথা হলো, কিছু রিপোর্টে বলা রয়েছে এই সাবমেরিনগুলো উন্নত সংস্করণের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল বহনের সক্ষমতাও যোগ করা হয়েছে। এই তথ্য পুরোপুরি যাচাই হয়নি এখনো, কিন্তু সম্ভাবনাটা ভাবলেই শিরদাঁড় দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরান বছরের পর বছর ধরে বাইরের দুনিয়া থেকে আধুনিক সামরিক প্রযুক্তি সরাসরি কিনতে পারেনি। তারা নিজেদের ইঞ্জিনিয়ারিং আর বিজ্ঞানীদের দিয়ে চুপচাপ গবেষণা চালিয়ে গেছে। এখন সেই প্রযুক্তি যদি উত্তর কোরিয়ার হাতে তুলে দেওয়া হয় তাহলে এটা শুধু কয়েকটা সাবমেরিন কেনাবেচা থাকবে না, এটা হয়ে দাঁড়াবে দুটো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যের একটি ভূমিকম্প। এবার আরও একটা তথ্য জুড়ে দেওয়া যাক, যেটা এই পুরো চিত্রকে আরও স্পষ্ট করে তুলেছে। কয়েক মাস আগে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর এসেছিল যে উত্তর কোরিয়া ইরানকে নজরদারি ড্রোন সরবরাহ করছে। সেই সময়টা ছিল ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনার চরম মুহূর্ত। দাবি করা হয়েছিল সেই ড্রোন ইরান সফলভাবে ব্যবহার করছিল এবং সেটা তাদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য
পরোক্ষভাবে কমিয়ে এনেছিল। সেই ঘটনার পর থেকে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সবার মনে, উত্তর কোরিয়া ইরানকে ড্রোন দিলে ইরান বিনিময়ে কি দেবে? এই প্রশ্নের উত্তর হয়তো এখন পাওয়া যাচ্ছে। সাবমেরিনের এই খবর সেই ধাঁধার শেষ টুকরো বসিয়ে দিচ্ছে বলে অনেকেই মনে করছেন। কিছু বিশ্লেষক আরও গভীরে ভাবছেন, তারা বলছেন যে উত্তর কোরিয়া যদি এই সাবমেরিনগুলো পায় তাহলে সেগুলো হুবহু ব্যবহার করবে না, তারা সেগুলোকে নিজেদের মতো করে ভাঙবে, বুঝবে, নতুন করে সাজাবে। উত্তর কোরিয়ার এই ক্ষমতাটা অনেকেই কম মনে করে দেখছেন, কিন্তু বাস্তবতা হলো তারা বিদেশি প্রযুক্তি হাতে পেলে সেটাকে নিজেদের প্রয়োজন মতো রূপান্তরিত করতে বেশ পারদর্শী। অতীতে একাধিকবার এর একটা প্রমাণও পাওয়া গেছে। তাই ভবিষ্যতে এই সাবমেরিনগুলো আরও কতটা শক্তিশালী আর বিপজ্জনক হয়ে উঠতে পারে সেটা ভাবলেই উদ্বেগ আরও বাড়ে। এই খবর সামনে আসার পর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিতভাবে সজাগ হয়ে গেছে, প্রতিটা নড়াচড়া নজরে রাখছে। কিন্তু মজার ব্যাপার হলো কেউ কিছু বলছে না। যুক্তরাষ্ট্র চুপ, ইরানও চুপ, উত্তর কোরিয়াও চুপ। এই তিন রফা নীরবতাও সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে, কারণ বিশ্ব রাজনীতিতে একটা অলিখিত নিয়ম রয়েছে, যখন সবাই একসাথে চুপ করে থাকে তখন বুঝতে হবে যে পর্দার পেছনে কিছু একটা বড় ঘটছে। ইসরায়েল আর মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশও বিষয়টা গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। একটা সাবমেরিন যখন পানির নিচে চলে যায় তখন সেটাকে খুঁজে বের করা দুঃস্বপ্নের মতো। কোথায় কোথায় যাচ্ছে তা জানা যায় না, কি করছে বা বোঝা যায় না, কখন আঘাত হানবে আন্দাজ করা যায় না। এই অজানা ভয়ই সাবমেরিনের সবচেয়ে ভয়ানক অস্ত্র পরিণত করে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু উত্তর নেই। ঠিক কোন মডেলের সাবমেরিন দেওয়া হবে সেটা কেউ জানে না। আসলে কতগুলো পাঠানো হবে সেই সংখ্যা কেউ নিশ্চিত করেনি। কি শর্তে এই পুরো লেনদেন হচ্ছে সেটারও বিস্তারিত কোথাও প্রকাশ নাই। কি শর্তে এই পুরো লেনদেন হচ্ছে সেটার বিস্তারিত কোথাও প্রকাশ পায়নি। এমনকি আদৌ এই চুক্তির চূড়ান্ত হচ্ছে কিনা সেটাও শতভাগ নিশ্চিত নয়। কিন্তু যারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অস্ত্র ব্যবস্থা বা সামরিক কূটনৈতিক পর্যবেক্ষণ করে আসছেন তারা জানেন যে দুনিয়ার সবচেয়ে বড় বড় সামরিক লেনদেন কখনো মাইক্রোফোনের সামনে হয় না, সব বন্ধ দরজার পেছনে হয়, কোনো ঘোষণা ছাড়া আর কোনো ক্যামেরা ছাড়াই। যখন বাইরের মানুষ জানতে পারে ততদিনে অনেক কিছু শেখা হয়ে গেছে। হয়তো এই মুহূর্তে ঠিক সেটাই ঘটছে, বিশ্ব রাজনীতির মানচিত্রের নতুন একটা রেখা আঁকা হচ্ছে, কিন্তু সেই রেখাটা টানা হচ্ছে সমুদ্রের তলদেশে, যেখানে কারো দৃষ্টি পৌঁছয় না, কারো ক্যামেরা ধরতে পারে না, আর সেটাই সবচেয়ে ভয়ের জায়গা।